হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। তা আমরা আজকে কি করব, রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টার আজকে পুরো শেষের দিকে চলে এসেছি। এটাই লাস্ট ক্লাস। এর পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলো দু একটা নিউমেরিক্যাল করব। তো আজকে কি করব আমরা, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, এগুলাই সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এই যে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি বোঝো একটু শুনে নাও। তা বলছে যে এরকম বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো কি হবে না, দ্বি আণবিক মৌলিক বিক্রিয়া। তাহলে আমরা আণবিকতা পড়েছিলাম, তাহলে আণবিকতা এক আণবিক বিক্রিয়া হয়, দ্বি আণবিক বিক্রিয়া হয়, ঠিক সেরকম একটা দ্বি আণবিক বিক্রিয়া এবং সেটা মৌলিক বিক্রিয়া, অর্থাৎ একটা ধাপেই সম্পন্ন হয়। তাহলে কোনো দ্বি আণবিক মৌলিক বিক্রিয়ার যদি একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব অতিরিক্ত পরিমাণে থাকে এবং এই যে অতিরিক্ত পরিমাণে থাকছে যে পদার্থটা, তার গাঢ়ত্ব যদি বিশেষ তাৎপর্যপূর্ণভাবে কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ তাদের গাঢ়ত্ব প্রায় একই থাকে, অর্থাৎ তাদেরকে আমরা কি ধ্রুবক বলতে পারি। তাহলে এই রকম রাসায়নিক বিক্রিয়া হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, তাদেরকে বলবো আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আবার কি বলছি একটু মন দিয়ে শোনো। কোনো দ্বি আণবিক মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিক্রিয়কের গাঢ়ত্ব যদি অতিরিক্ত থাকে এবং তার গাঢ়ত্ব যদি বিশেষভাবে কোনো রকম পরিবর্তন না ঘটে, তাহলে আমরা বলতে পারছি তার গাঢ়ত্বটা প্রায় আনচেঞ্জ, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে বলতে পারি যে তার গাঢ়ত্ব কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে এরকম রাসায়নিক বিক্রিয়া হারটা কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে। তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো, ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। দেখো একটা আমি কি বলছি না, এ প্লাস বি, এখান থেকে তোমার তৈরি হচ্ছে কি বিক্রিয়াত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে এখানে দুটো বিক্রিয়ক পদার্থ আছে, অর্থাৎ এটা কি দ্বিআণবিক বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা কি না মৌলিক বিক্রিয়া, অর্থাৎ একটা ধাপে সম্পন্ন হয়। কিরকম না এলিমেন্টারি রিঅ্যাকশন, অর্থাৎ একটা ধাপে সম্পন্ন হয়। তাহলে এর বিক্রিয়া হারটাকে আমরা কিভাবে লিখছি, নরমালি একটা ধাপে যদি হয় তাহলে বিক্রিয়া হার আর সমান কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ এর গাঢ়ত্ব, মানে এ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব গণিত কনসেন্ট্রেশন অফ বি, অর্থাৎ বি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফলের সঙ্গে সমান হবে। এখন বলে দিচ্ছি যে এই বিটা এটা অতিরিক্ত আছে, এক্সেস অতিরিক্ত, এবং এর যে চেঞ্জ সেটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না, মানে ধর্তব্যের মধ্যেই রাখছে না, এর গাঢ়ত্ব পরিবর্তন খুব 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 কম, তাহলে নেগলিজিবল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে এর গাঢ়ত্বটা প্রায় কি আনচেঞ্জ থেকে যাচ্ছে, এটা ধ্রুবক বলে দিচ্ছি। তাহলে কে তো পেয়েছি একটা ধ্রুবক, তাহলে কে এর সঙ্গে এই যে বি এর গাঢ়ত্ব এটাও প্রায় যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে এটাকেও ধ্রুবক বলতে পারি। তাহলে এই যে দুটো ধ্রুবকের গুণফল আমি কি বলতে পারি যে কে ড্যাশ, একটা নতুন ধ্রুবক। তাহলে আমি কে আর কনসেন্ট্রেশন অফ বি এই দুটোকে লিখছি আমি কে ড্যাশ, আমি বলতে পারি আর সমান কে ড্যাশ ইনটু কনসেন্ট্রেশন অফ এ। তাহলে কেবলমাত্র দেখো এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে এবং এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ এর ক্রম কত হচ্ছে 1, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে দুটি বিক্রিয়া পদার্থ আছে, দ্বিআণবিক বিক্রিয়া, এটা মৌলিক বিক্রিয়া, অর্থাৎ এক ধাপে সম্পন্ন হচ্ছে, এবং এই দুটোর মধ্যে বি এর গাঢ়ত্ব অতিরিক্ত আছে, অর্থাৎ অধিক পরিমাণ আছে, এবং এর গাঢ়ত্ব যে পরিবর্তন সেটা খুব 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 কম, যে এতই কম যে এর গাঢ়ত্বের পরিবর্তনটাকে আমরা ধরতেই পারবো না, অর্থাৎ এর গাঢ়ত্বটা রিমেন কনস্ট্যান্ট, অর্থাৎ সেম আছে, ধ্রুবক। তাহলে বিক্রিয়া হারটাকে নরমালি আমি এইভাবে লিখতে পারি, কে হচ্ছে যে বিক্রিয়া হার ধ্রুবক, এবং কনসেন্ট্রেশন অফ বি যে গাঢ়ত্বটা অতিরিক্ত হচ্ছে সেটা যদি আনচেঞ্জ হয় তাহলে সেটাকেও বলতে পারি ধ্রুবক। তাহলে একটা ধার ধ্রুবক কে এবং বি এর গাঢ়ত্ব হচ্ছে বি এর যে গাঢ়ত্বটা হচ্ছে সেটা অপরিবর্তিত না করে সেটাও ধ্রুবক। তাহলে এই দুটো গুণফল একটা নতুন ধ্রুবককে বলছি কে ড্যাশ।
তাহলে বলতে পারি R সমান K ড্যাশ ইন্টু কনসেন্ট্রেশন অফ A। তাহলে কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এই K ড্যাশ কি হচ্ছে না ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক। তাহলে এটা কি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। এবং এই যে K ড্যাশ এটা আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার যতগুলো ফর্মুলা আছে, যেমন কি হার ধ্রুবকের রাশিমালা বা হার ধ্রুবকের ফর্মুলা, তারপরে কি অর্ধায়ু, তারপরে T100% অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার যে প্রয়োজনীয় সময়, যে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছিলাম এই ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু K ড্যাশ কি করবে না প্রয়োগ করতে পারবে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলবো আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। আবার কি বলছি আর একটু শুনে নাও, যে এরকম দ্বিআণবিক মৌলিক বিক্রিয়া বা এক ধাপে সম্পন্ন বিক্রিয়া যেখানে একটি বিক্রিয়ক পদার্থ অতিরিক্ত পরিমাণে থাকবে এবং অতিরিক্ত পরিমাণে যে বিক্রিয়ক পদার্থটা আছে তার গাঢ়ত্ব বিশেষভাবে পরিবর্তন হবে না, সুতরাং বলতে পারি এটা প্রায় ধ্রুবক আছে। এই ধরনের বিক্রিয়ায় বিক্রিয়া হার কেবলমাত্র অপর যার একটা বিক্রিয়ক পদার্থ আছে তার গাঢ়ত্বের এক ঘাতের উপর নির্ভর করবে, কারণ এটা মৌলিক বিক্রিয়া এক ধাপে হচ্ছে, আমি বুঝতে পারছি। এই ধরনের বিক্রিয়াকে বলবো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে এই হচ্ছে যে একটা বেসিক এক্সাম্পল। এবার একটা বাস্তব একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটু এক্সাম্পলটা করে নিন, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রতি বছরই দেয়। কি দেবো আমরা, দুটো আছে, একটা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ আর একটা আছে তোমার কি না এস্টারের আর্দ্র বিশ্লেষণ। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ হবে না, C12 H22 O11 অ্যাকোয়াস মিডিয়ামে আছে জল অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করছি H+। তাহলে সুক্রোজটা আর্দ্র বিশ্লেষিত হয়ে সুক্রোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তাহলে এটা ভেঙে গিয়ে দুটো মনোস্যাকারাইড তৈরি করবে, একটা হচ্ছে গ্লুকোজ C6H12O6 আর একটা হচ্ছে ফ্রুক্টোজ C6H12O6। গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম। তাহলে এটাকে কি বলছে, এটা হচ্ছে সুক্রোজ, এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এই যে জল যেটা নিয়েছি, তাহলে দ্বিআণবিক বিক্রিয়া এবং এটা এক ধাপে সম্পূর্ণ হচ্ছে মৌলিক বিক্রিয়া। তাহলে এখানে জল এটা অতিরিক্ত পরিমাণ আছে, তাহলে এটা কি, এটা তোমার হচ্ছে অতিরিক্ত পরিমাণ আছে এক্সেস। তাহলে এর যে গাঢ়ত্বের পরিবর্তন সেটা এতই নেগলিজিবল যে আমি বলতে পারি এর গাঢ়ত্বটাকে প্রায় কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে কি হবে, কেবলমাত্র বিক্রিয়া হারটা এর গাঢ়ত্বের উপর নির্ভর করবে। তাহলে R সমান K ড্যাশ ইন্টু কনসেন্ট্রেশন অফ C12 H22 O11। তাহলে কেবলমাত্র সুক্রোজের গাঢ়ত্বের এক ঘাতের উপর নির্ভর করছে, তাই এর ক্রম বা অর্ডার কি বলবো 1। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলবো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে দুটো বিক্রিয়া পদ্ধতি আছে, দেখে মনে হতে পারে মৌলিক বিক্রিয়া বলে দিয়েছি, তাহলে মনে হতে পারে যে না দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, কিন্তু না, অ্যাকচুয়ালি এরা প্রথম ক্রম বিক্রিয়ার মতোই আচরণ করছে, এই জন্য এদের এরকম নাম হচ্ছে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। আর শেষ টপিক যেটা বলবো সেটা দেখো না কোনো রাসায়নিক বিক্রিয়া হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দেখো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমি লিখে দিচ্ছি এখানে যে প্রভাবকারী বিষয়সমূহ: এ বিক্রিয়কের গাঢ়ত্ব, বি বিক্রিয়কের ভৌত অবস্থা, সি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ডি আলোর তীব্রতা, ই উষ্ণতা এবং শেষ যেটা সেটা হচ্ছে অনুঘটক। তাহলে আমরা একে একে এগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি করব না বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব আমি বলছি, তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া বলছি এ থেকে প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে।
তাহলে এই ক্ষেত্রে যদি আমি বিক্রিয়া হারটা লিখি, বিক্রিয়া হারটা কি লিখবো না, বিক্রিয়া আর সমান বা আর প্রপোর্শনাল টু বলছি কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এখন আমি ধরে নেব যে এনটা হচ্ছে তোমার বিক্রিয়া ক্রম, যা খুশি 1 2 3 4 5 6, শুধুমাত্র যেটা ধরবো যে মনে রাখবো এন বা এটা হচ্ছে ক্রম ঋণাত্মক যাতে না হয়, নেগেটিভ না হয়। তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে এই গাঢ়ত্বের উপর বিক্রিয়া হার কিরকম নির্ভর করছে দেখো। সাপোজ বলছি আমি এন এর মান বলছি 2, সাপোজ একটা এক্সাম্পল। এখন যদি এ যে গাঢ়ত্ব সেটা যদি 10 হয়, গাঢ়ত্ব 10 মোলার করলাম, তাহলে প্রথম অবস্থায় আর প্রপোর্শনাল টু এটা দিলাম 10, তাহলে 10 মোলার তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল 100। এখন যদি বলি 2 নম্বর যে এখন এই যে বিক্রিয়াকে গাঢ়ত্ব বাড়িয়েছি, আমি কি করে দিয়েছি 20 করে দিয়েছি, তাহলে 20 স্কয়ার কত হয়ে যাচ্ছে 400। তাহলে 100 থেকে 400 হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়া হার বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি বলতে চাইছি কি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমি বাড়াই তাহলে কি হবে, বিক্রিয়া হারটা বৃদ্ধি পাবে। কিন্তু সেখানে কন্ডিশন অ্যাপ্লাই কি না, এই যে ক্রম বিক্রিয়ার ক্রমটাকে নেগেটিভ হলে চলবে না প্রথম। 2 নম্বর এটা শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা করা যায়, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিরকম, যদি এন এর মান 0 হয়ে যায়, 0 শূন্য ক্রম বিক্রিয়া, তাহলে আমি বলতে পারি এখানে বাড়িয়েছি তাহলে 10 টু দি পাওয়ার 0, তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, আবার বিক্রিয়কের গাঢ়ত্ব বেড়ে 20 হয়েছে, 20 টু দি পাওয়ার 0 তার মানে 1, অর্থাৎ এটা ব্যতিক্রম কি হবে, নেগেটিভ যাতে না হয় এটা দেখে রাখবো, আরেকটা এন এর মান যাতে শূন্য না হয়। তাহলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে মোট কি হলো না, যদি ক্রম নেগেটিভ না হয় এবং ক্রম যদি শূন্য ক্রম না হয় তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে বিক্রিয়া হারটাও বাড়বে। এরকম, ঠিক আছে। এবার পরেরটা আসবো এই ভৌত অবস্থা। তাহলে ভৌত অবস্থা পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে এইভাবে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এ এটা মনে করো কঠিন আছে, এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে পি, এটা হারটাকে বলছি আমি আর1। আরেকটা বিক্রিয়া এ যেটা কি আছে লিকুইড আছে, এখান থেকেও প্রোডাক্ট তৈরি হচ্ছে, এর বিক্রিয়া হারটা বলছি আর2। এ এখান থেকে হচ্ছে এটা গ্যাসিয়াস, তাহলে গ্যাস থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা বিক্রিয়া হারটা হচ্ছে আর3। তাহলে এ থেকে প্রোডাক্ট হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া, কিন্তু এই যে এ 3টি আলাদা আলাদা বিক্রিয়া করছে, 3টি আলাদা আলাদা ক্ষেত্রে এদের ভৌত অবস্থা আলাদা। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এটা সলিড অর্থাৎ কঠিন, দ্বিতীয়টা হচ্ছে লিকুইড তরল, তৃতীয়টা হচ্ছে গ্যাস। তাহলে এরকম যদি আলাদা আলাদা ভৌত অবস্থা হয় তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়া হারটা যে ক্রম সেটা এরকম ক্রম করবে, R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। যে কেন এরকম হয়, তাই গ্যাসের ক্ষেত্রে বিক্রিয়া হারটা সবথেকে বেশি হয় কেন না, আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যখন আমরা সংঘর্ষ তত্ত্ব পড়েছি তখন বলেছি যে বিক্রিয়ক পদার্থ থেকে সাধারণ উষ্ণতায় যদি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, তাদের মধ্যে সংঘর্ষ হতে হবে। তাহলে এই সংঘর্ষটাকে কার্যকরী সংঘর্ষ হতে হবে। তাহলে এই যে 3টে অবস্থা, এর মধ্যে যে গ্যাসীয় অবস্থায় গ্যাস কণাগুলোর মধ্যে গতিশক্তি এতই বেশি হয় যে এদের মধ্যে সংঘর্ষটা বেশি হয়। তাহলে কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে গ্যাস কণাগুলির মধ্যে সংঘর্ষটা বেশি হওয়ার জন্য এর বিক্রিয়াটা সবথেকে বেশি হয়। তাই বিক্রিয়া সবথেকে বেশি হচ্ছে R3 অর্থাৎ গ্যাসীয় অবস্থায়, তারপরে লিকুইড, তারপরে তো হচ্ছে সলিডের ক্ষেত্রে হয় না বললেই চলে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে যে বিক্রিয়কের ভৌত অবস্থার উপর কিভাবে নির্ভর করে, অর্থাৎ যদি বিক্রিয়কের ভৌত অবস্থা গ্যাসীয় হয় তবেই কিন্তু সেই বিক্রিয়াটার রেট খুব বেশি, হার বেশি। 3 নম্বর কি আসবো না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি হয় তাহলে কি হবে, এখানে তো কলিশনের কোনো ব্যাপার নাই, পৃষ্ঠতলের ক্ষেত্রফল
তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কেবলমাত্র কঠিন বিক্রিয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কেবলমাত্র যদি কঠিন বিক্রিয়ক পদার্থ থাকে তাহলে তাদের পৃষ্ঠতলটা আমরা ব্যাখ্যা করতে পারবো বা পৃষ্ঠতলের ব্যাপারটা আসবে। তরল বা গ্যাসের ক্ষেত্রে পৃষ্ঠতলের ব্যাপারটা খুব একটা আসবে না। অর্থাৎ বলতে পারি যত পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি হবে তত বেশি পরিমাণে বিক্রিয়ক পদার্থ সেখানে অধিশোষিত হবে এবং তাদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ত পদার্থ তৈরি করবে। তাহলে এইটা কেবলমাত্র বেশি প্রযোজ্য হচ্ছে কঠিনের ক্ষেত্রে। তাই কি বলবো যে বিক্রিয়া হার, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর প্রযোজ্য। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে এগুলো সারফেস এরিয়া, কার জন্য না সলিডের জন্য। তাহলে কঠিনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে বিক্রিয়া হারটাও কিন্তু তত বেশি হবে। তাহলে এই ছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে বিক্রিয়া হারের সম্পর্ক। এখন আসবো আমরা আলোর তীব্রতা। কি করব? আলোর তীব্রতা। তাহলে আলোর তীব্রতা আমরা একটা বিক্রিয়া করেছিলাম শূন্যক্রম বিক্রিয়া, যেটা কি ছিল না আলোক তড়িৎ ক্রিয়া, অর্থাৎ ফটো ইলেকট্রিক যে ফটোকেমিক্যাল যে রিঅ্যাকশন, সেই কি লিখছিলাম মিথেন প্লাস ক্লোরিন, এখানে লিখছিলাম সানলাইট। তাহলে প্রোডাক্টটা ছিল CH3Cl প্লাস HCl। তা দেখলাম যে সকাল থেকে যে বলেছিলাম একটা গল্পের মতো করে যে সকাল থেকে তুমি কন্টিনিউ বিক্রিয়াটা লক্ষ্য করে যাচ্ছ যে বিক্রিয়াটা ফুলফিল হচ্ছে না বা তৈরি হচ্ছে না, যখন দেখবে যে মধ্য দুপুরের দিকে এসেছে অর্থাৎ উষ্ণতা যখন খুব বেশি থাকছে তখন কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। অর্থাৎ এই সমস্ত বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি আছে বা কি আছে এগুলোর উপর ডিপেন্ড করে না, কেবলমাত্র আলোকের উপর ডিপেন্ড করে এবং আলোক যদি বেশি হয় তবে বিক্রিয়া হারটা বেশি হবে। অর্থাৎ এই ধরনের রাসায়নিক বিক্রিয়া কি হয় না বিক্রিয়া হার আলোর তীব্রতার উপর নির্ভর করে। আলোর তীব্রতা, ইন্টেন্সিটি অফ লাইট। তাহলে আলোর তীব্রতা যদি বেশি হয় তাহলে তোমার বিক্রিয়া হারটাও তোমার কিন্তু বেশি হবে। ঠিক আছে, তাহলে আলোর তীব্রতা হয়ে গেল। এবার আমি করব উষ্ণতা। উষ্ণতা আমরা আগেই বলেছি যে উষ্ণতা বাড়লে পরে কি হবে না রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হারটা কমবে। কিসের সাথে না আরএনএস এর সমীকরণের সাথে। তাহলে K সমান A ইনটু e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। তাহলে এই যে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে তাহলে K এর মানটা বাড়বে। কি দেখে আরএনএস সমীকরণ, এটা নিয়ে অনেকটা বড় ক্লাস আছে আরএনএস সমীকরণ, যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাবে আরএনএস ইকুয়েশন থেকে দেখবে পেয়ে যাবে। আমরা শেষ যেটা আসবো সেটা হচ্ছে অনুঘটক। এই অনুঘটকের প্রভাবটা করে আমাদের এই ক্লাসটা বা রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা এখানে দেখতে শুরু করো। তাহলে দেখো শেষ যে প্রভাব সেটা হচ্ছে অনুঘটকের প্রভাব। তাহলে অনুঘটক কিরকম ভাবে কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। তাহলে অনুঘটককে বলবো না যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। তাহলে অনুঘটক এক্ষেত্রে কি করবে না কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়াবে। অর্থাৎ অনুঘটক যদি যোগ করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার তোমার বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমি একটা বিক্রিয়া লিখেছি যে R থেকে P হচ্ছে, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে। রিঅ্যাকট্যান্টটাকে আমি গ্রাফের মাধ্যমে লিখেছি। দেখো এটা শক্তি y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর রিঅ্যাকশনটা যে অগ্রসর হচ্ছে। তাহলে R হচ্ছে বিক্রিয়ক পদার্থ যার শক্তি হচ্ছে এতটা, P হচ্ছে যে বিক্রিয়ক পদার্থ যার শক্তি তোমার বেশি, অর্থাৎ ডেল্টা H এর ক্ষেত্রে তোমার পজিটিভ। এখন দেখো আমি দুভাবে এই রিঅ্যাকশনটাকে ক্যারি করেছি। এক, প্রথমে নীল যে ব্লু কালার যেটা দিয়ে গেছি, তাহলে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়ত পদার্থ এমনি আসবে না। বিক্রিয়ক পদার্থটা শক্তি বেড়ে
সক্রিয়করণ শক্তি বা তার থেকে বেশি ক্রস করতে হবে, তবেই সেটা বিক্রিয়াত বাধা তৈরি করবে। অর্থাৎ সক্রিয়করণ শক্তি, অর্থাৎ এখানে যে ইএটা বলেছি, ইএ এটা অ্যাক্টিভেশন এনার্জি নয়, এটা অ্যাক্টিভেশন এনার্জি, কিন্তু এ ফর অ্যাবসেন্ট, অর্থাৎ ক্যাটালিস্ট অনুঘটক যখন অনুপস্থিত থাকবে তখন বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হওয়ার জন্য যে সক্রিয়করণ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে যে এই ব্লু কালারের এই লাইনটা, একে বলবো এতটা শক্তিটাকে বলবো আমরা ইএ, ঠিক আছে। আর যখন আমরা কোনো ক্যাটালিস্ট ব্যবহার করব, অর্থাৎ কোনো অনুঘটক ব্যবহার করব, তাহলে তার শক্তিটা হলো ইপি, অর্থাৎ প্রেজেন্ট। অর্থাৎ যখন অনুঘটক উপস্থিত থাকবে তখন এই রেড লাইনটা কি হচ্ছে না, এখান থেকে সক্রিয়করণ শক্তিটা তোমার হচ্ছে অনেকটা কমে যাচ্ছে। তার মানে বলতে চাইছি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক ব্যবহার করা হয় তাহলে অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা কমিয়ে দেবে এবং বিক্রিয়াটার হারটা তোমার হচ্ছে বেড়ে যাবে। তাহলে কি করছে, সক্রিয়করণ শক্তির মানটা কমিয়ে দিয়ে তোমার কি হচ্ছে বিক্রিয়ার হারটাকে তোমার বাড়িয়ে দিচ্ছে। কার উপস্থিতিতে না, ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে যদি হয় তাহলে এটা এরকম ঘটনা ঘটবে। তাহলে অনুঘটক কি করে, কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায়, যেমন রাসায়নিক বিক্রিয়া বাড়িয়ে দেয় সেরকম কোনো রাসায়নিক বিক্রিয়া তোমার কি সামনের দিকে বিক্রিয়াটা যত স্পিডে হবে বিপরীত দিকের বিক্রিয়াটা ঠিক ততটাই স্পিডে হবে। কি হবে না, সক্রিয়করণ শক্তির মানটাকে কমিয়ে দিয়ে তোমার সামনের দিকে বিক্রিয়াটা এবং বিপরীত দিকের বিক্রিয়াটা দুটোই সমপরিমাণে তোমার কি হবে না তাড়াতাড়ি ঘটবে। তাহলে মেনলি কি করে না, যদি অনুঘটক ব্যবহার করা হয় তাহলে সক্রিয়করণ শক্তির মানটা কমিয়ে দেয়। তাহলে আমি এখান থেকে আমি হার সমীকরণটা প্রতিষ্ঠা করছি। দেখো, যখন কোনো অনুঘটক উপস্থিত নেই সেক্ষেত্রে যে বিক্রিয়া হার ধ্রুবক কে বলি, তাহলে এটাকে কিভাবে লিখবো, a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। আর যদি উপস্থিত থাকে তাহলে তাকে বলবো কেপি সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইপি বাই আরটি। এখন যদি আমি রেশিও করি কে এ বা কেপি, তাহলে দেখবো যে কিরকম হতে পারে। কিরকম, যদি করি কেপি বাই কে এ, তাহলে কেপি এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, আর এখানে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইপি বাই আরটি। তাহলে এ কেটে যাবে, কেপি বাই কে এ সমান ই টু দি পাওয়ার, এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে ইপি বাই আরটি মাইনাস ইএ বাই আরটি। ঠিক আছে, তাহলে যদি কমন নিই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার ইপি মাইনাস ইএ বাই আরটি। এবার যদি আমি ln নিই তাহলে ln কেপি বাই কে এ, তাহলে ln বেসে ই থাকে তাহলে কি হবে, এটা পাওয়ারের থেকে এখানে চলে আসবে, ইপি মাইনাস ইএ বাই আরটি। এই হচ্ছে ক্যাটালিস্ট ব্যবহার করলে বা অনুঘটক ব্যবহার করলে বা অনুঘটক না ব্যবহার করলে কি হবে, তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়। তাহলে কি মোট কথা কি হচ্ছে, যদি অনুঘটক ব্যবহার করা হয় তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারটা কি হবে না ইনক্রিজ করবে, অর্থাৎ বেড়ে যাবে। ঠিক যেমন কোনো রাসায়নিক বিক্রিয়া সামনের দিকে বিক্রিয়াটা যতটা স্পিডে হবে বিপরীত দিকে বিক্রিয়াটা ঠিক ততটাই স্পিডে হবে। এবং কি করবে, মেনলি মনে রাখবে, এইটুকু মনে রাখতে হবে তোমার, এইটুকু যে সক্রিয়করণ শক্তির মানটা কমে যায় যদি অনুঘটক ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই কটা মোটামুটি প্রভাব ছিল, মোটামুটি তোমাদের গোটা সিলেবাসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলো কি হবে, এখান থেকে কিছু ছোট ছোট দু একটা অঙ্ক করে দেখাবো। আর তোমাদের যদি এরপরে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি সেই টপিকসগুলো পড়ানোর চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো।